আসসালামু আলাইকুম, স্বাগত। আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা হলো, বছর গেলেই কেন মোবাইল কোম্পানিগুলো নতুন প্রসেসর দিয়ে ফোন আনে? এই প্রশ্ন দেখে আমি বুঝতে পেরেছি আপনি মেনলি বোঝাতে চাচ্ছেন যে অনেক ভালো ভালো প্রসেসর থাকে, ফ্ল্যাগশিপ ক্যাটাগরি প্রসেসর, বাট দেখা যায় যে 1 বছর বা 1.5 বছর পর সেই প্রসেসরগুলো আর কেন নতুন ফোনে ইউজ করা হয় না। মেইনলি প্রধান কারণ হলো, প্রসেসর হতে পারে অনেক শক্তিশালী, হতে পারে অনেক হাইলি পারফর্ম, বাট নতুন নতুন অনেক টেকনোলজি কিন্তু মোবাইলগুলোতে আনা হচ্ছে, নতুন নতুন অনেক ফিচার আনা হচ্ছে। সো দেখা যাচ্ছে যে ওই প্রসেসর ওই সময় যে পারফরমেন্সটা প্রয়োজন ছিল তার জন্য অনেক ভালো বা হেভি অনেক প্রেশার নিতে পারে, বাট নতুন ফিচারগুলো হয়তো বা সাপোর্ট করে না। সো নতুন ফিচারগুলো সাপোর্ট করার জন্য দেখা যায় যে প্রসেসরে এডিশনাল অনেক নতুন কিছু জিনিস অ্যাড করতে হয়। এরপরে দেখা যায় নতুন দেখবেন যে স্লাইটলি একটু ইমপ্রুভ করে, স্লাইটলি একটু আপডেট এনে নতুন আরেকটা প্রসেসর মার্কেটে আনা হয়। আপনারা যদি খেয়াল করেন, রিয়েলমি 9 Pro Plus-এ Dimensity 920 প্রসেসর আর রিয়েলমি 10 Pro Plus-এ Dimensity 1080 প্রসেসর, দুটো প্রসেসরের কনফিগারেশন অলমোস্ট সেম, গ্রাফিক্সও আপনি দেখবেন যে জিপিইউটা অলমোস্ট সেম, বাট স্লাইটলি কিছু ফিচারের আপডেট আনার জন্য ফোনের প্রসেসরে কিছুটা চেঞ্জ করা হয়েছে। সো এই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় একটা মেজর আপডেট আসে, দেন ছোটো ছোটো আপডেট করা হয়। আর মোবাইল কোম্পানিগুলো এটাই করে, যে প্রসেসরটা তাদের অনেক ভালো পারফর্ম করে তারা সেই প্রসেসরটারই টুকটাক আপডেট আনে, খুব বেশি কিন্তু চেঞ্জ করে না। আপনারা এটা খেয়াল করে দেখবেন। সো এইটাই হলো মেইন কারণ, যে নতুন নতুন ফিচার, তারপর দেখা যায় ক্যামেরার প্রসেসিং সিস্টেম থাকে ব্যাকগ্রাউন্ড, সেটা হতে পারে আগের প্রসেসরে স্ট্রং হলেও অত ভালোভাবে হয়তো সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই তারা নতুন করে কিছুটা চেঞ্জ করে আবার নতুন প্রসেসর দিয়ে নতুন বছরে নতুন ফোন নিয়ে আসে। দেন সেকেন্ড প্রশ্নটা ওই প্রসেসর নিয়ে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা হলো স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে সব কোম্পানি কেন এত ফোন বের করতেছে? মেইন কারণ হলো, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটা যখন লঞ্চ করে স্ন্যাপড্রাগন এই সেমি মিড বাজেট সেগমেন্টে, মানে 15 থেকে 25,000 টাকা ফোনগুলোর জন্য, তখন এই 680 প্রসেসরটা মোবাইল কোম্পানিগুলো বলেন অপ্পো, ভিভো, রিয়েলমি, সব কোম্পানি মনে করেন যে পাহাড় সমান কিনে তারা কালেক্ট করে রেখে দিয়েছে। দ্যাটস ওয়াই তারা এখন ওই ফোনের বিভিন্ন নামে নতুন নতুন মডেলের ফোন এনে এই স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ইউজ করে নিয়ে আসে, কারণ তারা তো প্রসেসরগুলো কিনে রেখেছে, ওইটা তো তাদের ইউজ করতে হবে। সো এইটাই হলো মেইন কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। তাদের স্টকে অনেক প্রসেসর আছে এই স্ন্যাপড্রাগন 680, দ্যাটস ওয়াই প্রসেসরগুলো ইউজ করার জন্য নতুন নতুন ফোনেও এই প্রসেসরটা রাখতেছে। এই প্রসেসরটা আমার পার্সোনালি খুব একটা প্রিয় প্রসেসর না। এই প্রসেসরের মেইন সুবিধা এটা হলো আপনারা চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। দেন এরপর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ফোনের ক্যামেরাগুলো কেন দিন দিন কমে যাচ্ছে। মানে মেইনলি গত বছর বা তার আগের বছর আমরা 4টা-5টা ক্যামেরা ফোন দেখেছি, এখন কিন্তু কমে 2টা ক্যামেরার ফোন দেখতেছি। এটার প্রধান কারণ হলো, ফোন কোম্পানিগুলো ফোন সেল করে মেইনলি আমরা যেটা চাই বা আমাদেরকে যেটা তাদের বোঝানো সহজ হবে সেইটার উপর বেস করে। মোবাইল কোম্পানিগুলো সব ফোন কিন্তু তারা আপগ্রেড করে আনে না। মেজরিটি ফোন যেগুলো ধরেন আপনার মিড বাজেট সেগমেন্টে বা বাজেট সেগমেন্টের ফোন, মানুষ যেটা চায়, যেটা দিলে মানুষ লুফে পড়ে কিনবে, তার জন্যই করে। শুধুমাত্র দামি ফোনগুলো বা প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোতে তারা আপডেট আনে, এবং তাদের ওইটা অনেক যে সেল করা টার্গেট তা না, তারা একটা প্রিমিয়াম সেগমেন্টে কাস্টমারদের জন্য আনে, যাতে ওই ফোনগুলো কিনলে অরিজিনালি একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়। বাট এছাড়া আপনার 5,000 টাকা থেকে শুরু করে 50-60,000 টাকা মতো যেই ফোনগুলো পাওয়া যায়, জাস্ট আপনাদেরকে যেই জিনিস দিয়ে বোকা বানানো যাবে, যেটাতে আপনারা ইন্টারেস্ট ফিল করবেন, সেটাই বোঝায়। সো একটা সার্টেন টাইমে 2টা ক্যামেরা, 4টা ক্যামেরা, 5টা ক্যামেরা পর্যন্ত থাকলে মানুষ কিনতো। এখন মানুষ জানে যে, বুঝে গেছে যে ক্যামেরা, মনে করেন যে নর্মাল কিছু আছে না, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, আবার দেখবেন যে আপনি টেকনো, ইনফিনিক্স, সিম্ফনি, ওয়ালটন, এগুলাতে কিন্তু একটা ক্যামেরা ইউজ করা হয় AI লেন্স, এগুলো যে আদৌ কিছু না সেটা মানুষ এখন বুঝে গেছে। দ্যাটস ওয়াই আসলে তারা ওই আগের মতো এতগুলি ক্যামেরা দিচ্ছে না। আরেকটা কারণ হলো, কোম্পানিগুলো আসলে ফোন তৈরি করার সময় একটু কস্ট কাটিংও করে, আর এই কারণে ক্যামেরা কমিয়ে দিয়েছে। তারপরে ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে, অনেকগুলো ক্যামেরা দিলে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করতেও প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রসেসরটা আবার ভালো দিতে হবে। সো সব মিলেই আসলে ওই দেখা যাচ্ছে 2টা ক্যামেরা দেয়। ইভেন আমরা এখন একটা ক্যামেরার ফোনও কিন্তু দেখতেছি। আমার কথা হলো, ক্যামেরা ভালো ছবি উঠলেই ভালো, তাই না? অনেকগুলো ক্যামেরা দিয়ে আপনি কী করবেন? আপনাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। দেন থার্ড প্রশ্নটা হলো, OnePlus 9RT ফোনটা ভালো নাকি নাথিং ফোন 1 ফোনটা ভালো? সত্যি কথা বলতে OnePlus 9RT খুবই ভালো একটা ফোন, ইভেন পার্সোনালি আমার খুব প্রিয় একটা ফোন। বাট আনফর্চুনেটলি OnePlus-এর ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যুটা বা গ্রিন টিন্ট ইস্যুটা অনেক বেশি দেখা দিচ্ছে। সো এই কারণে আমি OnePlus 9RT ফোনটা আপনাদেরকে নিতে না করবো। ইভেন OnePlus 9RT ফোনটা কনফিগারেশন বলেন, সব দিক থেকে কিন্তু নাথিং ওয়ানের থেকে স্ট্রং, বাট একটু রিস্কি, যেহেতু ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আছে। সো আপনারা OnePlus-এর ফোন না কিনে আপনারা নাথিং ওয়ান ফোনটাই কিনতে পারেন। বাট আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিব, OnePlus-এর যেই ফোনটা আসুক না কেন, আপনারা বাংলাদেশ থেকে নিয়ে না। গ্রিন লাইন ইস্যুটা বাংলাদেশ বা ইন্ডিয়ান রিজিয়নে অনেক বেশি, অন্য দেশে কিন্তু এত বেশি না। আপনার যদি বাইরে থেকে কেউ আসে, তাকে দিয়ে যদি আনাতে পারেন তাহলে অনেকটাই সেফ। বাংলাদেশ বা ইন্ডিয়ার ফোনে ধুমায় গ্রিন লাইন ইস্যুস রয়েছে। ইভেন নাথিং ফোনটা যদি আপনারা নেন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু নিয়ে না। নাথিং ফোনের যত কমপ্লেইন ইন্ডিয়ান ভেরিয়েন্টের, আপনারা অন্য কোনো গ্লোবাল ভেরিয়েন্ট বা ইউকে ভেরিয়েন্টের নাথিং ফোন 1টা নেন,
অনেক ভালো লাগবে এবং অনেক দিন অনেক কমফোর্টেবলভাবে চালাতে পারবেন, যদিও নাথিং ফোনের দাম একটু বেশি অন্যান্য ফোনের থেকে। দেন সর্বশেষ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকে আমাদের প্রশ্ন করেন যে অনেক দিন ব্যবহার করার জন্য কোন ফোনটা ভালো। এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে কয়েকটা ব্যাপার আছে। যদি আপনার বাজেট হয় 15-20 হাজার 30 হাজার, তাহলে ধরে রাখেন যে আপনার এই প্রাইস রেঞ্জে শাওমি রিয়েলমি অবশ্যই অনেক ভালো। আপনার প্রাইস যদি হয় 40 হাজার বা 50 হাজারের মধ্যে, তাহলে স্যামসাং নির্দ্বিধায় ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু আপনার বাজেট যদি হয় 70-80 হাজার, সেক্ষেত্রে ভিভো এক্স সিরিজ অনেক ভালো। তার পাশাপাশি আইফোনেরও নর্মাল কিছু সিরিজ আছে, যেমন আইফোন শুধু 13, শুধু 12, সেটাও ভালো। আবার আপনার বাজেট যদি 1 লাখ টাকার উপরে চলে যায়, মানে আপনি একদম প্রিমিয়াম সেগমেন্টের ফোন কিনবেন, তাহলে সবচেয়ে বেস্টই আইফোন। তার পাশাপাশি স্যামসাং রয়েছে, বাট লংজারভিটি কথা বলতে গেলে এখনকার ফোন হিসাবে আইফোন সবচেয়ে বেশি লংজারভিটি, যদি আপনি প্রিমিয়াম বাজেটে ফোন কেনার প্ল্যান করে থাকেন। সো আমি আবারও আপনাদেরকে বলে রাখি, আগে একটা সময় ছিল যে বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের ফোনগুলো নির্দ্বিধায় মানে অনেক দিন ইউজ করা যেত, কিন্তু এখন আর স্যামসাংয়ের সেই দিন নাই। স্যামসাংয়ের থেকে ওপ্পো ভিভোর ফোনও অনেক ভালো, অনেক লং টাইম টিকে। শাওমি রিয়েলমি ট্রেন্ডি ফোন, আমি আবারও বলতেছি শাওমি রিয়েলমি ট্রেন্ডি ফোন। আপনি 6 মাস ইউজ করবেন, একদম 6 মাস রোলার কোস্টার চালাবেন, ধুমায় গাড়ি খেলবেন, গাড়ি চালাবেন, দেন ওই গাড়ি বিক্রি করে দেবেন। ঠিক তেমনি ফোনটা আপনি অনেক এক্সট্রিম ইউজ করবেন, 6 মাস পর বিক্রি করে দিবেন। এবং শাওমি রিয়েলমির সেকেন্ড হ্যান্ড মার্কেটে ফোনের ডিমান্ডও বেশি, সেল করতে গেলে টাকা পয়সা পাওয়া যায় বেশি। অপরদিকে স্যামসাং বা অপ্পো ভিভো এগুলো কিন্তু রিসেল ভ্যালু খুব একটা বেশি না। দ্যাটস ওয়াই শাওমি রিয়েলমি মানুষ কিনেও বেশি, যেহেতু রিসেল করা যায় খুব ইজিলি। তো এইটা একটা বিষয় যে আপনি কীভাবে ফোন ইউজ করবেন, আপনি কি কয়েকদিন পর সেল করবেন কিনা 6 মাস 7 মাস পর, দেন আপনার শাওমি রিয়েলমির মধ্যে থাকতে পারেন, শান্তি পাবেন, নতুন নতুন অনেক জিনিস পাবেন। বাট স্যামসাং অপ্পো ভিভোর মধ্যে আপনি এত দ্রুত চেঞ্জ করতে গেলে অনেক বেশি টাকা আপনার অ্যাড করতে হবে, যেহেতু রিসেল ভ্যালু কম। সো এইটাও আবার একটা বিষয়, শুধু যে টেকসই ফোনের ব্যাপার আছে তা না। আপনি যদি কন্টিনিউ ফোন চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার জন্য সব ফোনই ভালো। কোনো ফোনই আর অত ইম্পর্টেন্ট ক্রিয়েট করে না, মানে প্রয়োজন হয় না যে টেকসই হবে কি হবে না, কারণ আপনি তো চেঞ্জ করবেনই যদি রিসেল ভ্যালু ভালো পান। সো এই হলো ওভারঅল বিষয়। আপনাকে একটু বুঝতে হবে আপনার বাজেট অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য ভালো, সেটা আপনার বুঝে নিতে হবে। এবং সর্বশেষ, আপনি এক্স্যাক্টলি কী টাইপের ইউজার, আপনি কি ক্যামেরা ইউজ করেন বেশি, না আপনি গেমস খেলেন বেশি, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্যামেরার জন্য এক ধরনের ফোন ভালো, গেমের জন্য আবার অন্য আরেক ধরনের ফোন ভালো। তার পাশাপাশি আপনি যদি ক্যামেরা গেম ইউজ না করেন, বাট আপনি একটা ফোন চাচ্ছেন যে হালকা পাতলা বেসিক ইউজ করেন, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো ইউজ করেন, কিন্তু আপনি লং টাইম ফোন চালাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার অন্য ফোনগুলো আসবে। দেখা যাবে অপ্পো ভিভো ফোনগুলো এসে পড়বে, এই ক্ষেত্রে নাম্বার 1 চয়েস হয়তো বা শাওমি রিয়েলমি আসবেই না, ইনফ্যাক্ট স্যামসাংও আসবে না। কারণ স্যামসাংয়ের মেইন প্রায়োরিটি হলো আপনি যদি মোটামুটি একটু ভালো দামে ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে স্যামসাং আসে, গুগল পিক্সেলও আসে। বাট ওভারঅল ইউজ করে আবার স্যামসাং আপনার এখনকার যুগ হিসাবে খুব একটা ভালো লাগবে না, এখনকার যুগে আবার অপ্পো ভিভো বেটার। যাই হোক, এগুলো নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়, বাট আমি বুঝিয়ে দিলাম যে অ্যাটলিস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি কোন বাজেটে ফোন কিনবেন, সেই বাজেট অনুযায়ী লং টাইম কোন ফোনটা ইউজ করা যায় সেটা আপনাকে বুঝতে হবে। এবং আরও একটা কথা ক্লিয়ার করে দিই, স্যামসাংয়ের নর্মাল বাজেট সেগমেন্টের ফোন অর্থাৎ 30,000 টাকার নিচে এখনকার যে ফোনগুলো রয়েছে, আগের না, সেসব ফোন কিন্তু আগের মতো তো টেকসই না। বাট টেকসই ফোন আছে 40-50 হাজার টাকা, ওগুলো আবার বিশ্বের যে কোনো ফোনের থেকে অনেক টেকসই। সো এই হলো স্যামসাংয়ের একটা চেঞ্জ। এই চেঞ্জটা আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে। যদি আপনি না বুঝেন, না মানেন, কম দামে ফোন কিনে আপনি যদি মনে করেন অনেক দিন ইউজ করবেন, তাহলে আপনার জন্যই ক্ষতি হবে। এই কারণে আমি কথাটা বারবার অনেকগুলো ভিডিওতেই বলে যাচ্ছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।